এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার চলে এসেছি পোস্ট মার্কেট অ্যানালিসিসের সাথে। আজকে আমরা আলোচনা করব যে ওভারঅল মার্কেট কি করলো আজকে। নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল, ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল। পাশাপাশি আমাদের ফিন নিফটি এবং মিড ক্যাপ সিলেক্টরও কিন্তু আজকে মান্থলি এক্সপায়ারি ছিল। এবং আগামী বৃহস্পতিবার মানে কাল বাদে পরশু আমাদের কিন্তু নতুন করে সেন্সেক্স এরও সিরিজ চালু হচ্ছে, মানে নতুন এক্সপায়ারি হবে জুলাই মাসের। কারণ জুলাই মাসের কিন্তু সেন্সেক্স এর এক্সপায়ারি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, লাস্ট বৃহস্পতিবার হয়ে গেছে। ব্যাংক এক্সেলও হয়ে গেছে। তো আমাদের কিন্তু সমস্ত সিরিজ গুলোই কিন্তু এখন নতুন, পুরোটা কিন্তু জুলাই জুলাই সিরিজে আমরা চলে যাচ্ছি। তো শুরুর আগে আমরা আলোচনা করবো সেটা পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, সেখানে রিসার্চ ডিসক্লেমারের সাথে আমরা আলোচনা করি। কাইন্ডলি একটু গো থ্রু করে নেবেন প্রত্যেকে। আমরা যেগুলো আলোচনা করবো আজকে তার মধ্যে থাকবে মেইনলি কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটরস এর বায়াস, এবং সেখানে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্ট এবং ইন্টারেস্টিং একটি ইন্ডিকেটর যেটি গতকাল নিয়ে আলোচনা হয়েছিল। সামান্য করে একটুখানি আলোচনা, বিস্তারিত আলোচনা নয়, কিন্তু যেটা কংক্রিট জিনিস সেটাই আলোচনা করছি। তার নাম হচ্ছে ইচিমোকু, নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো সেটা সম্পর্কে যদি কারোর ইন্টারেস্ট থাকে কাইন্ডলি কমেন্টে লিখবেন হোয়াট ইজ ইচিমোকু ক্লাউড। তো ক্লাউড বাদ দিয়ে আমরা কিন্তু ক্লাউডের নিচে নিচেই কাজ করছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা গ্লোবাল মার্কেট অ্যানালিসিস করবো, একটু ব্রেন্ড ক্রুড ডলার ইন্ডেক্স, গ্লোবাল মার্কেটের আলোচনা করবো যদি ইন্ডেক্স স্পেসিফিক কিছু থাকে। পাশাপাশি ডোমেস্টিক মার্কেটের ভেতরে আমরা চলে আসবো। ডোমেস্টিক ইউজ এর মধ্যে আমরা ইউএসডি আইএনআর কে রেগুলার দেখি, যেভাবে দেখতে থাকছি রেগুলার বেসিসে। পাশাপাশি ইন্ডিয়া ভিক্স কে দেখবো, একটু নিফটি ফিফটি দেখবো, সেক্টরিয়াল পারফরমেন্স দেখবো, যদি কিছু প্রয়োজন হয় তিনটে স্টক ফর নেক্সট ডে, এবং অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট এক্সপায়ারি। এটা কিন্তু নেক্সট এক্সপায়ারি মানে নেক্সট কিন্তু মান্থলি এক্সপায়ারির জন্য, এবং যদি কিছু পসিবল হয় তাহলে পরে কিন্তু নেক্সট উইকলি এক্সপায়ারির জন্য কিছু আমরা স্ট্র্যাটেজি শেয়ার করবো। ওকে, চলো ঝটপট করে আমরা দেরি করবো না, আমরা চলে আসবো সরাসরি সেখানে দাঁড়িয়ে আলোচনার মধ্যে, যেটা হচ্ছে আমাদের ডলার ইন্ডেক্স। তো ডলার ইন্ডেক্সের চার্ট আমাদের সামনে রয়েছে। তো ডলার ইন্ডেক্সে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা মোমেন্টাম নিচ্ছে। কেন মোমেন্টাম নিচ্ছে? কোনো কারণ নেই, কিছু নেই। এত তো আপ ট্রেন্ডে গেল, বেশ তো লম্বা চওড়া একখানা তেজি দেখিয়েছে এই মারুবুজু ব্রেকআউটের পরে, তারপরে তো লম্বা চওড়া চলছে, তাহলে পরে আবার কেন চলছে? রিজন হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটর। টেকনিক্যাল ইন্ডিকেটর কথা বলে, কারণ সেখানে আরএসআই বলছে এখানে হায়ার হাই বানিয়েছে প্রাইস, বাট আরএসআই বানিয়েছিল লোয়ার হাই, ঠিক আছে। তো সরি, হ্যাঁ, লোয়ার লো, লোয়ার লোয়ার লো বানিয়েছিল, বাট প্রাইস বানিয়েছিল এখানে হায়ার হাই। তো সেখানে যখন ইনভার্স রিলেশন রয়েছে এই ধরনের, এই রিলেশনে কিন্তু একটা পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হয়, এবং সে কিন্তু সেখান থেকে কিন্তু প্রাইস আপ ট্রেন্ডে যায়। কারণ আমরা লাস্ট টাইমেও দেখেছিলাম এখান থেকে কেন তেজি এসেছিল, তার কারণ ছিল কিন্তু পরিষ্কার, এখানে একটা পিআরডি ফরমেশন হয়েছিল, এবং যেটা কিন্তু গতকাল ফরমেশন হয়েছিল অলরেডি আমাদের ডলার ইন্ডেক্সের চার্টে। তার জন্য কিন্তু আজকে আমরা তেজি দেখতে পাচ্ছি। কথা বলে ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন কথা বলে। তো সেগুলোর সাথে আমাদের থাকতে হবে, কারণ এগুলো ছাড়া তো মার্কেটে আমাদের সহজ কোনো উপায় নেই। এটাও যথেষ্ট কঠিন উপায়, বাট পথ চলাটা অনেক সহজ দেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ঠিক আছে। পাশাপাশি আমরা একটু চলে আসবো ব্রেন্ট ফুডকে দেখবো আজকে কি করছে, তার হালচালের কি অবস্থা। তো ব্রেন্ট ফুড আপাতত একটু উপরের দিকে পুল ব্যাক নিচ্ছে। তো সেই পুল ব্যাকটা আদৌ সাস্টেন করবে কিনা আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। তাতে কোনো রকম মোমেন্টাম নেই, বাট এখানে কিন্তু একটা ফরমেশন হচ্ছে, যেটা হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো। সেটা নাম হচ্ছে নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স। সেটা হলে পরে কিন্তু ব্রেন্ট ফুড কনসলিডেশনে চলে যাবে, অথবা কিন্তু এখান থেকে একটা আরো ফল আসবে। অলমোস্ট 75 তো আশপাশে চলছে, 75 এর আশপাশে। তো সেটা কিন্তু $65 অব্দি চলে আসতে পারে। চোখ রাখবেন ব্রেন্ট ক্রুডের দিকে। এটা হচ্ছে আমাদের ওভারঅল ব্রডার মার্কেটের ভিউ। পাশাপাশি জাস্ট অ্যাট এ গ্লান্স ন্যাসডাক দেখে নেবো। ন্যাসডাক কিন্তু গতকাল দারুণ মোমেন্টাম দিয়েছে, 2%-এর বেশি তেজি দিয়েছে। ডাও জোন্স কিন্তু সেখান থেকে দারুণ মোমেন্টাম ব্রেকআউট, অল টাইম হাই ক্লোজিং রয়েছে। অল টাইম হাই কিন্তু দুদিন আগে মানে লাস্ট ফ্রাইডেতে বানিয়েছিল, সেখানে সাস্টেন করতে পারেনি, বাট ক্লোজিংটা কিন্তু হয়নি। ক্লোজিংটা কিন্তু গতকাল হয়েছে, যেটার ভ্যালু দেখতে পাচ্ছি 52,188 কিন্তু গতকালের ক্লোজিং ছিল। যার জন্য আমি ব্রডার মার্কেটের একটা ইন্ডাইসেস নিয়ে আলোচনা করে নিলাম। এবং ন্যাসডাক যদি দেখি, ন্যাসডাক কিন্তু এখন অনেকটা দূরে রয়েছে লাইফ টাইম হাইয়ের কাছ থেকে। আমরা তো লাইফ টাইম হাই বানাচ্ছি না, ঠিক আছে, কেউ তো বানাচ্ছে, অন্তত কাউকে দেখে অন্তত খুশি হই। কি করা যাবে? নিকাই কি একটু দেখে নিন, নিকাই কিন্তু একটু কনসলিডেশনে চলে গেছে। তো 60-40-র ভেতরে চলে এসেছে আরএসআই। কসপি মানে কোরিয়ার চার্ট, যেটা ভালো তেজির মধ্যে ছিল, সে কিন্তু আপাতত কনসলিডেশনে। ইউএসডি আইএনআর, আমরা লোকাল কিউজে চলে আসছি। ইউএসডি আইএনআর দেখতে পাচ্ছি একটা ছোট ছোট করে আপ মুভ দেওয়ার চেষ্টা করছে, বাট এখানে কিন্তু এনআরডি ফরমেশন হচ্ছে। যতক্ষণ না ক্লোজ করে একটা ছোট্ট পজিটিভ মানে আমাদের রেড ক্যান্ডেল দিচ্ছে, ততক্ষণ আমরা ফাইনাল বলবো না যে এনআরডি ফর্ম হয়ে ফাইনাল এখান থেকে একটা আবার ডাউন ট্রেন্ড বা একটা কনসলিডেশনে যাওয়ার গতিবিধি দেখতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু বলবো না। আপাতত কিন্তু মোটামুটি তেজির মধ্যে রয়েছে। পাশাপাশি ইন্ডিয়া ভিক্স দেখতে পাচ্ছি, ইন্ডিয়া ভিক্সও কিন্তু মোটামুটি একটা কনসলিডেশনে চলে গেছে। খুব জ্বালাতন করেছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটকে। ফাইনালি আমরা হয়তো সেখান থেকে ইমপ্রুভ করতে পারিনি, বাট জ্বালাতনটা অ্যাটলিস্ট থেমেছে এদের। এরা কিন্তু প্রচুর অত্যাচার করেছিল ভারতীয় বাজারের উপরে, ঠিক আছে।
এবারে চলে আসবো আমরা সরাসরি নিফটিকে একটু দেখে নেবো যে নিফটির বর্তমান কি কন্ডিশন। মার্কেট ক্লোজ হতে চলেছে অলমোস্ট, তো সেখানে দাঁড়িয়ে নিফটির বর্তমান কন্ডিশন আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে নিফটি কিন্তু লাস্ট যে একটা ফেজের ভেতরে চলছিল সেই ফেজটা হচ্ছে একটা ব্রেকআউট করার পরে বুলিশ কিকার তৈরি করার পরে কিন্তু সেখান থেকে গ্যাপ আপ আবার হয়ে কিন্তু সেই রেঞ্জের ভেতরে ট্রেড হচ্ছে। আর সেই রেঞ্জটাকে কিন্তু এখনো ব্রেকডাউন দিতে পারছে না, ব্রেকআউটও দিতে পারছে না। কবে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে উই ডোন্ট নো। আমরা জাস্ট ফোকাস রাখবো উপরের লেভেল অলমোস্ট আমাদের 24,300, আর নিচের লেভেল আমরা খেয়াল রাখবো যে অলমোস্ট 23,750। যতক্ষণ না ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে মার্কেটে নতুন কোনো মুভ আসবে না। যখনই ব্রেকআউট বা ব্রেকডাউন আসবে বাজার কিন্তু ওয়ান সাইডের একটা র্যালি দিয়ে দেবে, এবং সেটা কিন্তু নিচের দিকে হলে যে রিসেন্ট যে বটম গুলো রয়েছে অলমোস্ট সেটা 23,000, 23,300 এই সমস্ত লেভেলে চলে আসবে। আর উপরের দিকে যদি চলে যায় তাহলে পরে কিন্তু অলমোস্ট সেটা 24,500, 24,750 এই সমস্ত লেভেলগুলো কিন্তু পরপর দেখাবে, এবং 24,900, 25,000 অব্দিও কিন্তু দেখানোর ক্ষমতা রাখে বাজার, জায়গা রয়েছে উপরে। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্টের কাজ করবে, যেগুলো পুরোনো একটা ট্রেন্ড লাইন এবং ব্রডার ভিউ, যেটা আমাদের মান্থলি চার্ট বা উইকলি চার্টে আমি বহুবার আপনাদের দেখেছি যে এই ট্রেন্ড লাইনগুলো কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, খেয়াল রাখবেন এই লাইনগুলোর দিকে। যখনই ব্রেকআউট বা ব্রেকডাউন হবে তখন কিন্তু বাজার সেই দিকে ছুটবে। যদি এই লেভেলকে ব্রেকআউট করে উপরে ক্লোজিং করে দিল তাহলে পরে কিন্তু অলমোস্ট 25,000 ব্রেকআউট মানে কিন্তু বাজার নেক্সট লেভেল অফ হার্ডেল হয়ে যাবে আমাদের 26,000। ঠিক আছে, তারপরে কিন্তু লাইফ টাইম হাই, এগুলো কিন্তু পরপর হার্ডেল রয়েছে। আর নিচের দিকেও কিন্তু আমাদের সাপোর্ট লেভেল অলমোস্ট 23,000, এবং তার নিচের যে ট্রেন্ড লাইনের সাপোর্ট সেটা হচ্ছে 24,000, ওই 22,850-এর আশপাশে হচ্ছে ভালো সাপোর্ট। সেটা ব্রেকডাউন হলে আবার যে রিসেন্ট যে লো বানিয়েছিল আমাদের এপ্রিল মার্চ মাসে সেই লো কিন্তু রিটেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চোখ রাখতে হবে সব দিকেই, দিয়ে কিন্তু আমরা মার্কেটে ওঠানামা ভাঙা ওরা দেখবো যে কি হচ্ছে না হচ্ছে। পাশাপাশি একটু আজকে একটু ছোট্ট করে ব্যাংক নিফটিকেও দেখে নেবো যে ব্যাংক নিফটির মোমেন্টামে কি হয়েছিল আজকে। ব্যাংক নিফটি যদি আমরা দেখি মান্থলি চার্ট যেটা রয়েছে সেটাও কিন্তু সেই ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, কিন্তু সেখানে আমরা কিন্তু নিফটিতে কোনো ট্রেন্ড লাইনের ব্রেকআউট দেখছি না মান্থলি চার্টে। মান্থলি ক্লোজিং যেটা আজকে যেহেতু অলরেডি হয়ে যাচ্ছে মান্থ এন্ড, সে কারণে আমি একটু ডিসকাস করছি, নাহলে অন্যদিন ডিসকাস করি না। এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন হয়ে যাওয়া উচিত। এখানে আমাদের দেখতে পাচ্ছি নিফটির ব্রেকআউট হলো না, কিন্তু ব্যাংক নিফটি সেখানে কিন্তু আউট পারফর্ম করে ব্রেকআউট করে দিয়েছে। দিস ইজ সামথিং ডিফারেন্ট সিচুয়েশন হ্যাপনিং ইন ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু ব্রেকআউট, ঠিক আছে, এবং সেখানে আমাদের দেখতে পাচ্ছি অলমোস্ট আমাদের ইচিমোকো ক্লাউডের যে দুটো লেভেল, তো সেখানে বেস লাইন কনভার্সন লাইন দুটোর উপরে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, মানে কিন্তু এবং ট্রেন্ড লাইনের ব্রেকআউট, মানে ব্যাংক নিফটি কিন্তু নতুন তেজির জন্য রেডি হচ্ছে, হয়তো লাইফ টাইম হাইও বানাবে আগামী দিনে। বেশি দেরি নেই সেটা, বাট নিফটি কিন্তু এখন উঠতে গেলে তাকে বেগ পেতে হচ্ছে, কারণ তাকে তো অন্যান্য সেক্টর প্রেসার দিচ্ছে না। সে কোথা থেকে ছুটবে? যদি আমরা দেখি সব থেকে বেশি প্রেসার এই বাজারে যদি কেউ দিয়ে থাকে তার মধ্যে এই সেক্টরটি হচ্ছে সব থেকে বড় কালপ্রিট, যে কিন্তু বাজারকে মানে নিফটিকে অ্যাটলিস্ট পারফর্ম করতে দিচ্ছে না। তার নাম হচ্ছে নিফটি আইটি। এ কিন্তু প্রচন্ড পরিমাণে আন্ডার পারফর্ম করছে নিফটিকে। ঠিক আছে, নিফটিকে আন্ডার পারফর্ম করা কিন্তু চারটিখানি কথা না, এবং সেটি একমাত্র ক্ষমতা দেখাচ্ছে আইটি ইন্ডেক্স। মান্থলি, উইকলি, ডেইলি সমস্ত চার্টে কিন্তু তাতে ব্রেকডাউন ব্রেকডাউন ব্রেকডাউন। ছোট ছোট পুলব্যাক আমরা মাঝে মধ্যে দেখেছি ডেইলি চার্ট গুলোতে, বাট সেখানে মান্থলি চার্টে কোনো রকম গন্ধ নেই। উইকলি চার্টে একটু আধটু ব্রেকআউট মানে পুলব্যাক এসেছিল, ডেইলি চার্টেও এসেছিল, বাট মান্থলি চার্ট কিন্তু খুবই খারাপ আইটি সেক্টরের। তো আইটি থেকে আপাতত একটু দূরে থাকবেন। ভ্যালু বাইং করতে গেলেও কিন্তু একটু পুল ব্যাক না এলে কিন্তু এখান থেকে ভ্যালু ব্যাং আপাতত হবে না। ঠিক আছে, চোখ রাখবেন সেভাবে চার্টের দিকে যে বাজার খারাপ কেন বা পারফর্ম কেন করছে না আমাদের নিফটি। তার পিছনে রিজন হচ্ছে এই আইটি কিন্তু একটা বড় কালপ্রিট। ঠিক আছে, বাদ বাকি অন্যান্য সেক্টর কম বেশি মানে ভালো খারাপ মন্দ যা আছে মিলিয়ে মিশিয়ে কিন্তু চলছে। চলে আসবো তিনটে স্টক নিয়ে এবারে। ঠিক আছে, আমরা চোখ রাখছি আমরা স্টক গুলোর দিকে। প্রথম স্টক আমাদের জন্য থাকছে মাদারসান সুমি। তো মাদারসান সুমি কিন্তু অলরেডি আমি এর আগে লাস্ট মান্থে ডিসকাস করেছিলাম, এবং সেখান থেকে কিন্তু দারুণ র্যালি দিয়েছে। অলরেডি যেটা মান্থলি যে রিভিউ করেছিলাম স্টকের, সেখানে কিন্তু এতে দারুণ পারফরমেন্স ছিল। অলমোস্ট আমরা 140-42-এর আশপাশে কিন্তু সেটাকে আলোচনা করেছিলাম। পিআরডি ফরমেশন হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু দারুণ ব্রেকআউট করে অলমোস্ট কিন্তু আমরা যদি লেভেল ধরি অলমোস্ট কিন্তু তাতে আমাদের টপ অব্দি ধরলে কিন্তু সেখান থেকে অলমোস্ট 10%-এর কাছাকাছি কিন্তু একটা সুন্দর রিটার্ন লাস্ট মান্থে এসছে। ঠিক আছে, তো একটু চোখ রাখবেন যে লাস্ট মান্থে আমরা যখন বলেছিলাম তার ডেটাটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছিলাম লাস্ট স্যাটারডে উইকলি মার্কেট অ্যানালিসিসে। এটা কিন্তু আবার নতুন তেজির জন্য রেডি হচ্ছে যেটা দেখা যাচ্ছে। তো যদি আমরা এটাকে তেজির সাথে যদি চলতে চাই তাহলে বর্তমান সাপোর্ট হচ্ছে আমাদের 145 ইজ দা ক্রুশিয়াল সাপোর্ট, যেটা রিসেন্ট মারুবুজুর যে ওপেনিং প্রাইসটা রয়েছে, এবং সেটা হচ্ছে আমাদের যে ইচিমোকো ক্লাউডের যে বেস লাইন, সেই বেস লাইনের কিন্তু রেঞ্জটা। ঠিক আছে, এটা আমাদের 145 ইম্পর্টেন্ট সাপোর্ট। রেজিস্ট্যান্স থাকছে আমাদের কাছে 155, 165। কিভাবে এলো? এটা কি আমার মন গড়া কল্পনা? না 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 না,
ভুল করবেন যদি কেউ ভেবে থাকেন যে এটা মন গড়া কল্পনা, ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই এখানে। পুরোটাই কিন্তু আপনাদের আমি সামনে একদম ছবির মতন রেখে দেবো, তাহলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফিবোনাচির লেভেল। যদি ফিবোনাচি সেখান থেকে এক্সটেনশন আমরা ধরি, ফিবোনাচির এক্সটেনশন ওপরের দিকে কিন্তু অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। তো ব্রেকআউট যেহেতু হয়েছে, উইকলি চার্ট, ডেইলি চার্ট, মান্থলি চার্ট, সমস্ত টাইম ফ্রেমে যদি ব্রেকআউট ধরে থাকি এটাকে, তাহলে সেই ব্রেকআউট অনুযায়ী কিন্তু এই মাদারসান সুমির কিন্তু লেভেল আসা উচিত। রিসেন্ট যে লেভেল ব্রেকআউট হয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো, এখানটা একটু ছোট করে স্কুইজ করে দিই তাহলে দেখতে পাবেন এখনকার যে হাই রয়েছে সেটা 165 হচ্ছে রিসেন্ট রেজিস্ট্যান্স। আমরা ছোট করে এই লেভেলটাকে রেখেছি কারণ এটা হচ্ছে উইকলি লাস্ট উইকে যে হাইটা রয়েছে সেই হাইটাকে 155 ধরে চলছি। এটা কোনো অ্যাকচুয়াল ভালো লেভেল না। ভালো লেভেল যদি বলি 1.272, এটা হচ্ছে ফিবোনাচি এক্সটেনশনের লেভেল। ওয়ানের পরে যখন ব্রেকআউট হয়ে সে তার উপরে ট্রেড হচ্ছে, যদি এখান থেকে লেভেল আসে 165 হচ্ছে ভালো ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। তার উপরে স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 175, তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 190। ঠিক আছে, এমনি এমনি কিন্তু এটা মন গড়া কোনো কল্পনা নয়। হাওয়ায় কথা বলে তো লাভ নেই, পুরো টেকনিক্যাল ইন্ডিকেটরের যে বায়াস তার উপরে বেস করে কিন্তু এই জিনিসটা আলোচনা করলাম। তো সেখানে মাদারসান সুমি ছোট স্টক, মানে ছোট ভ্যালুর স্টক, সেখানে ক্যাশে নিয়ে কাজ করাটা খুব একটা ব্যাপার নয়। 10টা 20টা 50টা 100 200 সেটা আপনারা নিজেদের মতন করে বুঝে কাজ করবেন। 145 উইল বি দা স্টপ লস, কারণ আপনি সুইং ট্রেডিং এর জন্য যেহেতু এগোচ্ছেন। এবং সেখানে দাঁড়িয়ে আমরা যদি নেক্সট মান্থে ফিউচার নিয়ে কাজ করতে চাই, সেখানে আপনার অলমোস্ট মার্জিন লাগে 32,000 এর কাছাকাছি। ম্যাক্সিমাম রিস্ক থাকছে আপনার কাছে 36,000। রিস্কটা অনেকটা বড় লাগছে, বাট অত বড় রিস্ক নিয়ে কাজ করা উচিত নয়। তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন, সেটাও কিন্তু একটা হেজিং করে পুট অপশন নিয়ে, একটা 151 বা 150-এর যদি একটা পুট অপশন নিয়ে কাজ করেন জুলাই সিরিজের, তাহলে পরে কিন্তু সেটা বেস্ট। বাট 145 হলে কিন্তু সেখান থেকে এক্সিট করবেন আপনার পজিশন, তাতে আপনার অলমোস্ট 16,000 টাকার কাছাকাছি লস হবে। 36,000 টাকা নয়, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এবং ওপরের দিকে যে রেজিস্ট্যান্স সেগুলোকে কিন্তু স্টপ লসকে কিন্তু ট্রেল করে করে উপরে নিয়ে যান, বা আপনার যেখানে মনে হচ্ছে যে আমি অনেক প্রফিট পেয়ে গেছি, এক্সিট ইউর পজিশন। নেক্সট স্টক চলে আসছে আমাদের জন্য ইটার্নাল। এর আগেও কিন্তু এই ইটার্নাল বহুবার আলোচনা হয়েছে, বহু চর্চিত ইটার্নাল, যার নাম জোম্যাটো। তো সেই জোম্যাটো বা ইটার্নাল, সেই ইটার্নালে কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি আবার একটা RSI 60 ব্রেকআউট দেখাচ্ছে। এবং সেখানে কিন্তু আমাদের ইচিমোকুরো কিন্তু সমস্ত লাইনের উপরে ব্রেকআউট হচ্ছে। বেস লাইন, কনভার্সন লাইনের উপরে কিন্তু ব্রেকআউট করে ক্লোজ করেছে। আজকের ক্লোজিং কিন্তু দারুণ ক্লোজিং হয়েছে, 265 এর কাছাকাছি ক্লোজিং হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু রিস্ক রোয়ার্ড রেশিওটা আমাদের, বেস লাইনটাই হবে আমাদের রিস্ক রোয়ার্ড রেশিও। সাপোর্টের লেভেল হচ্ছে অলমোস্ট আমাদের 251। 251 হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা, যে সাপোর্টটা ব্রেকডাউন করে যদি নিচে যায় প্রাইস, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন। এবং সেক্ষেত্রে আমাদের যদি স্টপ লস ধরি, তো এটা তো আমাদের স্টপ লস হলো। আর নেক্সট লেভেল অফ টার্গেট আমাদের কাছে থাকছে অলমোস্ট উপরের দিকে 272, এবং তার উপরে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 283। এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের লাইন। এমনি এমনি এসছে নাকি? এমনি এমনি আসেনি। এটাও কিন্তু পুরোটাই কিন্তু ফিবোনাচি সেট আপের উপর বেস করে কিন্তু পুরো জিনিসটা ঘটেছে। তো তাতে যদি আমরা উইকলি চার্ট নিয়ে আলোচনা করি, সেখানটায় আমরা জাস্ট একটু উইকলি চার্টে জিনিসটাকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নাহলে পরে অনেকের মনে হতে পারে যে এখানটা মন গড়া বায়াস, কোনো মন গড়া বায়াসের উপর আমি এগোই না বা কথাও বলি না। তো সেখানে আমরা যদি টপ টু বটম ফিবোনাচির এক্সটেনশন ধরি, তাতে আমাদের মোটামুটি লেভেলগুলো দাঁড়াচ্ছে, প্রাইস দাঁড়িয়ে রয়েছে অলমোস্ট এই সমস্ত জায়গায় 265, এবং সেটা হচ্ছে আমাদের 0.23 যে সাপোর্ট বা এক্সটেনশন, তার উপরে আপাতত ট্রেড হচ্ছে। এবং উপরের যে হার্ডেল রয়েছে, প্রথম হার্ডেল 0.382। ঠিক আছে, সেই লেভেলটা হচ্ছে অলমোস্ট 272। আমরা রেজিস্ট্যান্সের লেভেল বলছি 272, এবং তার উপরে 283, কারণ সেটা কিন্তু আমাদের 50% এক্সটেনশনের লাইন। ঠিক আছে, তার উপরের বড় বড় লেভেল তো রয়েছে, অলমোস্ট হাই রয়েছে 360 65। ঠিক আছে, তো অত দূরে আমরা যাচ্ছি না, 283 অব্দি গিয়ে অ্যাটলিস্ট প্রফিট বুক করে নেওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে যদি কেউ ট্রেডিং বেট নিতে চান ফিউচারে, বা ক্যাশে নিলে তো ক্যাশের ব্যাপার আপনার নিজেদের চয়েস। কোনো বাই সেল হোল্ডের রেকমেন্ডেশন বারবার বলেছি, আগেও বলছি, আজকেও বলেছি, বলে দিচ্ছি, এটা কিন্তু আমার কোনো রকম রেকমেন্ডেশন নয়। আমি শুধুমাত্র সেফটি সিকিউরিটির সাথে ভালো স্টক যেগুলো নিয়ে মানুষ কাজ করতে পারে তাদেরকে হেল্প করা হচ্ছে আমার অবজেক্টিভ। তার জন্য কোনো রকম ফিনান্সিয়াল কোনো রকম কারোর সাথে লেনাদেনা আমার নেই। ঠিক আছে, সেখানে কাইন্ডলি একটা হেজিং করে কাজ করবেন, তাতে শুধু 262.5 বা 265 এর একটা পুট অপশন নিয়ে কাজ করবেন কাইন্ডলি জুলাই সিরিজের। তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে 22,000 টাকা, মানে মার্জিন লাগছে। আর ম্যাক্সিমাম লস প্যারামিটার থাকছে অলমোস্ট 27,000 টাকা। কিন্তু সেখানে 251 এলে এক্সিট ইউর পজিশন। যখনই 251 আসবে, তাতে আপনার 13-14 হাজার টাকা লস দেখাবে। কাইন্ডলি বুক ইউর লস, হ্যাপি লস বলে অ্যাকসেপ্ট করবেন, কারণ বাজারে কাজ করতে গেলে, ট্রেডিং করতে গেলে স্পেশালি কিন্তু লস নিতে হয়। উইদাউট লস কিন্তু কাজ করাটা ডিফিকাল্ট। শুধু যদি মনে করেন যে প্রফিট প্রফিট প্রফিট, ওরকম কিন্তু হতে পারে না বা হয় না, ওরকম নয় রিয়েলিটি। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য মারুতি সুজুকি।
বহু চর্চিত, বহু পুরোনো কোম্পানি, রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাই অটো কোম্পানি। তো সেখানে দাঁড়িয়ে অটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা রয়েছে, মানে অটো সেক্টর, আমাদের 3 চাকার অটো নয় এটা, ঠিক আছে। তো মারুতি সুজুকিতে দেখতে পাচ্ছি আবার কিন্তু RSI 60 ব্রেকআউট এবং একটা রেঞ্জের ব্রেকআউট হচ্ছে, একটা রাউন্ডিং বটম ফরমেশন করে ফ্ল্যাট একটা কনসোলিডেশনের ক্ষেত্রে দীর্ঘদিন চলেছে, চলার পরে অলমোস্ট এই রেঞ্জটা ব্রেকডাউন হয়েছিল আপনার এখানে কিন্তু মার্চ মাসের শুরুতে, 9 মার্চ ডেলি চার্ট অনুযায়ী। তারপরে কিন্তু ফার্স্ট টাইম সেই লেভেলকে কেটে ওপর দিকে ক্লোজ করেছে আজকে এতদিন পরে, এবং সেটা কিন্তু ইচিমোগো ক্লাউডের কিন্তু কনভার্সন লাইন, বেস লাইন দুটোর উপরে কিন্তু ব্রেকআউট করে কিন্তু বন্ধ হয়েছে। এবং RSI 60-র উপরে, মানে এতে কিন্তু আরো বুলিশনেস আগামী দিনে এলেও আসতে পারে। তো সেই কারণে আমরা কিন্তু এই স্টকটার সাথে খেয়াল রাখবো। আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট আপাতত, সেটা হচ্ছে 13,600 হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল সাপোর্টের জায়গা। এবং তার উপরে আমাদের যে রেজিস্ট্যান্স গুলো থাকছে 14,500 এবং 15,300 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স। তাতে যদি আমরা উইকলি চার্টে দেখি যে কিভাবে আমরা বলছি এই লেভেলটাকে, আমার কোনো বায়াস নেই, আমি আগেও বলেছি এখন বলছি। তাতে যদি আমরা ফিবোনাচি সেট আপ করে দেখাই এখানটা অলমোস্ট, তাতে কিন্তু আপনার লেভেলগুলো অলমোস্ট সেই 15,400-500, আমরা রাউন্ড ফিগারে 15,300 বলছি। এবং তার উপরে যে লেভেল বলছি 14,750, এই লেভেলগুলো কিন্তু অলমোস্ট আমাদের কাছাকাছি লেভেল, ঠিক আছে, কাছাকাছি লেভেল। আমি যা লেভেল আছে তার থেকে একটু নিচে নিচে ধরেছি, আমি একদম ওপরে গিয়ে ধরিনি, ঠিক আছে। নিচের লেভেলগুলোকে নিয়ে আমরা কথা বলছি। তাতে যদি মারুতি সুজুকি যেহেতু বড় স্টক, 14,000-15,000 টাকার ভ্যালু এক একটা স্টকের, তো সেক্ষেত্রে যদি কারোর মনে হয় যে না আমি এভাবে কাজ করব না, ক্যাশে কাজ করবো না, কারণ একটা শেয়ার কিনলে আপনার 14,000 টাকা পুড়িয়ে গেল, 10টা কিনলে 1,40,000 টাকা। তো সুতরাং অত বড় ট্রেডিং বেড যদি সুইং এ কেউ নিতে চান, তার জন্য আপনাদের জন্য রয়েছে ফিউচার। ফিউচার ইজ দ্য বেস্ট ওয়ে। তাহলে পরে 19,000 টাকা নেট নেট লস হতে পারে, তাতে আপনার 24,600 টাকা মার্জিন, অলমোস্ট 45,000 থেকে 55,000 টাকার ভেতরে কিন্তু মার্জিন রিকোয়ারমেন্ট থাকবে। কাইন্ডলি মাথায় রাখবেন যে যখনই 13,600 ব্রিজ করবে, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন, তাতে আপনার লস 10,000 টাকার কাছাকাছি নিতে হবে। কারণ ট্রেডিং করছেন, লস না নিয়ে তো লসের প্যারামিটার মাথায় না রেখে তো কাজ করা অসম্ভব, ঠিক আছে। আপনি যদি শুধু মনে করেন যে প্রফিট প্রফিট প্রফিট, ওটা পসিবল না, ওটা ভুল। যারা বলে ওগুলো ভুল কথা, অ্যাকচুয়ালি কথাটা যদি বলি ভুল, আমি আর বড় এক্সপ্লেনেশন দিচ্ছি না যে কি কি ভুল থাকে সেখানে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল মার্কেটের সিচুয়েশন আজকের। এবার সেখানে দাঁড়িয়ে আমি ছোট্ট করে একটু নিফটির নেক্সট উইকের আমি একটুখানি ভিউ দিয়ে দিতে চাই আপনাদের। এটা হচ্ছে নিফটির আজকের ক্লোজিং 23,918 আজকের ক্লোজিং, ডেলি ক্লোজিং কি এক্স্যাক্টলি তাই 23,918। ফাইনাল যে সেটেল প্রাইস হচ্ছে, না 23,918 নয়, এক্সাক্ট ভ্যালু হচ্ছে 23,865 হচ্ছে আজকের ক্লোজিং ভ্যালু। এক্স্যাক্টলি ভ্যালু যদি আমরা ধরি এটাকে ডেলি চার্ট অনুযায়ী, ফাইনাল সেটেল প্রাইস হচ্ছে 23,865। সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে নেক্সট উইকের 7ই জুলাইয়ের যে উইকলি রেঞ্জ, তাতে আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাব। তো সেখানে দাঁড়িয়ে অলমোস্ট আমাদের রেঞ্জ দাঁড়াচ্ছে এখান থেকে, অলমোস্ট এখান থেকে 23,000, নিচের দিকের যে সাপোর্ট হচ্ছে 23,565, মন দিয়ে শুনে নেবেন প্রত্যেকে। নিচে হচ্ছে 23,565, 23,265, 23,965, এই হচ্ছে নিচের দিক, সরি 22,965, এই হচ্ছে নিচের দিকের 1, 2, 3 লেভেলের সাপোর্ট তিনটে। আর যদি রেজিস্ট্যান্স ধরি আমরা উপরের দিকে, রেজিস্ট্যান্স হচ্ছে অলমোস্ট আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 24,165, 24,465, 24,765, এই হচ্ছে তিনটে লেভেল অফ রেজিস্ট্যান্স ফর নেক্সট উইকলি এক্সপায়ারি। তিনটে লেভেলেই গিয়ে কিন্তু বাজার একবার করে থামে, তারপরে সেখান থেকে ব্রেকআউট করে নেক্সট লেভেলের জন্য তৈয়ারি করে, অথবা ব্রেকডাউন অথবা ব্রেকআউট, দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম জিনিস। যদি কেউ বুঝতে না পারেন কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবেন এবং আমাকে দরকার হলে ফোন করে নেবেন, আমি গাইড করে দেবো যে কিভাবে এই রেঞ্জটা বেরোলো, ঠিক আছে। এটা মন গড়া কোনো গল্প বা কল্পনা নয়, ঠিক আছে। এর ভেতরেও লজিক রয়েছে যে নেক্সট উইকের এক্সপায়ারি রেঞ্জ কি হতে পারে। এভাবে কিন্তু প্রত্যেকটা স্টকের মান্থলি রেঞ্জ পাওয়া যায়। যদি জানা না থাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি গাইড করে দেবো আপনাদের, ঠিক আছে, যারা যারা জানতে ইচ্ছুক। ওকে, চলুন তাহলে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ছিল আজকে আমাদের সমস্ত অ্যানালিসিস। ওকে, চলুন এন্ড করছি তাহলে, ভালো থাকবেন সকলে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।